আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। আসলে এই মহিলা কার্ডটা খেলার জন্যই তো চন্দ্রিমা গেছিলেন। মমতা ব্যানার্জি এই মহিলা কার্ড, আর তো হাতে কোনো অস্ত্র নাই, সব অস্ত্র ভোতা হয়ে গেছে। এখন এই মহিলা কার্ড, শিশু কার্ড, এসসি কার্ড, এসটি কার্ডও খেলতে পারবে না, কারণ যে অসভ্যতামি দেশের মহামহিম রাষ্ট্রপতির সঙ্গে করেছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাহলে কি আপনাদের কথা মতো রাষ্ট্রপতির শাসন জারি করেই পশ্চিমবঙ্গে ভোট হবে? এমন পরিস্থিতির মুখে আমরা আজকের দিনে এসে পড়েছি। আজকে আমার এই প্রথম প্রতিবেদন। আপনারা অনেকেই খোঁজ খবর নিয়েছেন কি ব্যাপার, সারাদিন প্রতিবেদন নিয়ে একটু ব্যক্তিগত কাজে আমার মেমারি গেছিলাম, আমার বাড়ি, আমার বিধানসভা এলাকা মেমারি, সেখানে ব্যক্তিগত কাজ ছিল। এই কিছুক্ষণ আগে এসে অফিস ঢুকেছি। সারাদিনে অনেকগুলো ঘটনা ঘটলো এবং আমি চাইছিলাম যেগুলো আপনাদের জানাতে, যেগুলো আপনারা হয়তো অন্য কোনো মিডিয়া নাও পেতে পারেন। রাষ্ট্রপতি শাসন জারি করেই কি পশ্চিমবঙ্গে ভোট হবে, এমনটাই একটা সম্ভাবনা কিন্তু এবার দেখা দিচ্ছে। আমি আপনাদের বারবার বলেছিলাম, যেটা দিল্লি সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, যে কেন্দ্র সরকার বা বিজেপির নেতারা বলুন, কেন্দ্রীয় বিজেপির নেতারা একেবারেই চান না যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে তারপরে ভোট করাতে। আমার সঙ্গে ওখানকার মুখপাত্রদের কথা হয়েছে, কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বিজেপির নেতারা একেবারেই চান না যে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে তারপর ভোট করাতে। তারা চান সরাসরি ভোট হবে এবং সেই ভোটে তৃণমূল কংগ্রেসকে হারাতে চান। কিন্তু এই যে একটা বড় কিন্তু এসে গেছে, সুপ্রিম কোর্ট যদি ঘোষণা করে দেয়, যদি রায় দেয় যে ওই 60 লক্ষ নথি পরীক্ষা করার পরেই এই রাজ্যে ভোট হবে এবং সেক্ষেত্রে প্রায় আরো 100 দিন লাগবে, এবং সেক্ষেত্রে মে মাসের 5-7 তারিখের পর রাষ্ট্রপতি শাসন জারি করেই যে পরবর্তীকালে ভোট করাতে হবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও দিতে পারে। এমন একটা সম্ভাবনার কথা কিন্তু এবারে উঠে আসছে। সমস্ত রাজনৈতিক দল, সিপিএম এর তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, তৃণমূলের তরফ থেকে আদালতকে জানানো হয়েছে যে এই 60 লক্ষ ভোটারকে ভোটে অন্তর্ভুক্ত করতে হবে। এখন নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, যেটা এখানকার নির্বাচনী আধিকারিকরা বলছেন, বা কেন্দ্রের দিল্লির যে নির্বাচনী আধিকারিকরা তারা যেটা বলছেন, যে এটা সম্পূর্ণ কিন্তু এখন সুপ্রিম কোর্টের হাতে। সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটা এখন দেখার। যদি 60 কোটি ভোটারের নথি পরীক্ষা করে ভোট করাতে হয়, তাহলে আরো 80-100 দিন সময় লাগবে। সেক্ষেত্রে মে মাসের 5-7 তারিখের মধ্যে নতুন সরকার গড়া সম্ভব নয়। আরো 100 দিন নথি চেকিং হবে, তারপরে মে মাসের একটা সময়ের পর রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, কারণ সরকারের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। বা হতে পারে রাজ্য সরকারকে রাষ্ট্রপতির তরফ থেকে অনুরোধ করা হলো, আপনারা এইটুকু সময় টেনে দিন, কিন্তু ভোট হবে রাষ্ট্রপতি শাসনে হয়েই। ফলে রাষ্ট্রপতির শাসনেও ভোট হতে পারে এমন একটা সম্ভাবনার কথা কিন্তু শোনা যাচ্ছে। যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তাহলে সেটা সম্ভব হতে পারে। এক্ষেত্রে কিন্তু বিজেপি একদম ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নিয়েছে। কেন? কারণ বিজেপি এই নিয়ে কোনো মন্তব্য করতে চায় না। কেন্দ্রীয় বিজেপি নিজেরা সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া রাষ্ট্রপতি শাসন করে ভোট করাতে চায় না। বিজেপির দুটো কারণ আছে। এক, যে 60 লাখ ভোটারের নথি চেক হবে তার মধ্যে বেশিরভাগ ভোটার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। প্রায় 60 লাখের মধ্যে প্রায় 40-42 লাখ হচ্ছে মুসলিম ভোটার। বিজেপি মনে করছে তারা তৃণমূলের ভোটার। তৃণমূল আবার উল্টো দিক ভাবছে। বিজেপি ভাবছে এই 40 লাখ যদি মুসলিম ভোটার হয়, যদি তৃণমূলের ভোটার হয়, তাহলে থাক, যেটুকু ঠিক আছে, যে শেষ নোটিফিকেশন যেটা জারি হবে সেই মধ্যে যেটুকু ভোটার ফাইনাল ভোটার লিস্টে ঢুকবে তারাই ভোট দিতে পারবে। তৃণমূল চাইছে, এবং ইতিমধ্যে বড় একটা মিটিং হয়েছে বিভিন্ন মুসলিম সংগঠনের সঙ্গে, যে এই 60 লাখকে ভোটারকে অন্তর্ভুক্ত করতে হবে। এখন তৃণমূল উভয় সংকটে পড়েছে। যদি এই 60 লাখকে অন্তর্ভুক্ত করতে হয় বিচার বিভাগ ও নথি চেকিং এর পরে, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হবে, নিজেদের প্রশাসনের আন্ডারে আর ভোটটা থাকবে না। আবার এই 60 লাখকে যদি অন্তর্ভুক্ত না করে ভোট করাতে চাই, তাহলে হয়তো মুসলিম ভোট খেপে যাবে। তৃণমূল এখন উভয় সংকটে, কি করবে? এখন পুরো ব্যাপারটা নির্ভর করছে সুপ্রিম কোর্টের মতোই। সুপ্রিম কোর্ট যা রায় দেবে সেই অনুযায়ী হবে। আর কি কি হলো আজকে দেখলাম, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত পুলিশ কর্তারা গিয়েছিলেন বৈঠকে, তাদেরকে বলে দিয়েছেন আজকে রাতই হোক সেই রাত। কোন রাত?
যে রাতের পর এই বাংলায় আর গুলি চলবে না, এই বাংলায় আর বোমা বিস্ফোরণ হবে না, এই বাংলায় বেআইনি নগদ টাকা, বেআইনি মদের কারবার আর হবে না। জ্ঞানেশ কুমারের এই সমস্ত কথাগুলো শুনলে এত হাসি পায়, বিশ্বাস করবেন না। বাংলায় গুলি চলবে না, বোমা পড়বে না, বেআইনি মদের ফোয়ারা ছুটবে না, বেআইনি টাকা লেনদেন হবে না, তারপরে ভোট হবে সুস্থভাবে, এটাও বিশ্বাস করতে হবে এত বছর সিপিএম এর আমলের পর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 50 বছরের ভোট দেখার পর। জ্ঞানেশ কুমার আজকে নাকি সমস্ত অফিসারদের বলেছেন আজকে রাতই হোক শেষ রাত, যে রাতের পর বাংলায় যেন কোনো বেআইনি অস্ত্র, বোমা, বেআইনি নগদ টাকা, মদের কারবার না দেখি। ফুল বেঞ্চ প্রশ্ন করেছেন যে এসআইআর প্রক্রিয়া নিয়ে বাংলায় এত অশান্তি কেন? বলতে গিয়েছিলেন এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল, তিনি বকুনি খেয়ে গেছেন, তাকে জ্ঞানেশ কুমার বকে দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন চুপচাপ বসুন। অন্যদিকে তার কাছে খবর চলে গেছে যে পশ্চিমবঙ্গে নারকোটিক আইন ঠিকঠাক ফলো করা হচ্ছে না, যারা ড্রাগের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, উল্টে যারা ড্রাগের সঙ্গে আদৌ জড়িত নয়, বিরোধী দলের নেতা নেত্রী, তাদেরকে ড্রাগ কেসে, গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। ফলে জ্ঞানেশ কুমার আজকে বলেছেন যে এই যে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট 1988 যেটা আছে, সেই নিয়ে কোনো কমিটি নেই, কোনো অ্যাডভাইজারি বোর্ড নেই। আপনারা কি করেছেন এতদিন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন আরে দলদাস হয়ে চটি চেটে গেছে। জ্ঞানেশ কুমার যদি না জানেন তাহলে আর কি করা যেতে পারে? বৈঠক করে কিছু লাভ আছে কি? এই সমস্ত পুলিশ কর্তাদের কবে শাস্তি দেওয়া হবে? জ্ঞানেশ কুমার আজকে ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছেন যে এবার কিন্তু আর ওরকম ভাবে ভোট হবে না, যারা কাজ করতে পারবেন না তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে, তার জন্য আপনারাই দায়ী থাকবেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কর্মীরা এটা শুনে কতটা ভয় পায় সেটা এখন দেখার। কত দফায় ভোট হবে? মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল চাইছেন 1 দফাতে ভোট। জ্ঞানেশ কুমার এখনো রাজি হননি। আজকে এই প্রথমবার দেখলাম বিজেপি খুব বুদ্ধিমানের প্রস্তাব দিয়েছে। 17টা প্রস্তাব দেওয়া হয়েছে জ্ঞানেশ কুমারের কাছে বিজেপি দলের তরফ থেকে, এবং সেখানে আমরা দেখলাম বিজেপির সহসভাপতি তাপস রায় এবং শিশির বাজোরিয়া যিনি কমিশনটা দেখেন, তারা 17 দফা দাবি পেশ করেছেন এবং প্রত্যেকটাই দুর্দান্ত দুর্দান্ত। 1 নম্বর যেমন দাবি, বাংলায় ডেমোক্রেসি রেস্টোর করে তবে ভোট করাতে হবে। সমাজ বিরোধী, তোলাবাজ, দুষ্কৃতী, গুন্ডা, সরকারের দলদাস পুলিশ, সরকারি কর্মচারীদের শায়েস্তা না করলে অবাধ স্বচ্ছ ভোট হবে না। ম্যানিপুলেট করার ভোট বন্ধ করতে হবে। এখন কমিশন কি করবে ভেবে দেখো। 2 নম্বর যেমন ছিল 2019 সালের লোকসভা, 2021 সালের বিধানসভা, লোকসভা ভোটে যে সমস্ত আধিকারিককে নির্বাচন কমিশন বদলি করে দিয়েছিল তাদের এবার ভোটের কাজে রাখা যাবে না। 3 নম্বর তাদের পয়েন্ট ছিল, যেখানে নির্বাচনে হিংসা হয়েছে বা 85%-এর বেশি ভোট পড়েছে সেগুলিকে সংবেদনশীল বুথ হিসেবে চিহ্নিত করতে হবে। 4 নম্বর যেমন ছিল, এই যে কেন্দ্রীয় বাহিনী আগে ভাগে মোতায়েন করতে হবে, যাতে ভোটের দিন মোতায়েন করে তাদেরকে কোন রকম সুবিধা যাতে তাদের থেকে পাওয়া যায় না এমন একটা সিস্টেম করে থাকে তৃণমূল, সেটা যাতে না হয়। 5 নম্বর যেমন প্রস্তাব ছিল, আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় বাহিনী স্থানীয় কারো আতিথেয়তা বা উপঢৌকন গ্রহণ না করে, এ ব্যাপারে তাদের নোডাল অফিসারকে কঠোর নির্দেশ দিতে হবে। বিজেপির আরো প্রস্তাব আছে, সাধারণ পুলিশ এবং পুলিশ পর্যবেক্ষকদের আগে থেকে নিয়োগ করতে হবে, যাতে ভোটের দিন এসে তারা কিছু করতে পারবেন না এটা যেন না হয়। এরিয়া ডমিনেশন বাড়াতে হবে ভোটের অনেক আগে থেকে। লোকাল পুলিশের উপর বিন্দুমাত্র ভরসা করা যাবে না, আবাসনে বুথ করতে হবে। এবং এই যে বিজেপির একটা প্রস্তাব দেখলাম, অসাধারণ লেগেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে নিষিদ্ধ করে ভোটের সময় তাদের সব অফিস সিল করে দিতে হবে। ওয়েলফেয়ারের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ যে কি করে থাকে আপনারাও জানেন, আমিও জানি। এই যে ব্যালট বক্স, পোস্টাল ব্যালটে যে ভোট হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন পুলিশ কর্মী অফিসার পোস্টাল ব্যালটে নিজেদের ভোট দিতে পারে না, আপনিও জানেন আমিও জানি। ওয়েলফেয়ারের নামে পোস্টাল ব্যালটে তৃণমূল কাদেরকে ভোট দেয়, তৃণমূলের নেতৃত্বে পুলিশের লোকেরা, আপনারাও জানেন আমিও জানি। তাই এই ওয়েলফেয়ারকে অর্গানাইজেশনকে নিষিদ্ধ করতে হবে, দাবি উঠেছে, খুব ভালো দাবি। বিজেপির সবচেয়ে যেটা বড় দাবি আমি দেখলাম, সবচেয়ে যেটা ভালো লাগলো, যে ভোটের জন্য 2 ধাপে পরিচয়পত্র যাচাই করতে হবে। প্রথমে বুথে ঢোকার আগে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এবং পরে বুথের ভেতর পোলিং অফিসারের সামনে। এবং সবচেয়ে যেটা বড় দাবি করেছে, আমার ভালো লেগেছে, রাজনৈতিক দলের এজেন্টদের বুথের বাইরে রাখতে হবে, তবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব। সমস্ত রাজনৈতিক দলের এজেন্টরা বুথের বাইরে বসবে, সেখানে সবকিছু চেক করে বুথে ভোটার যাবে এবং সেখানে শুধু পুলিশ পোলিং অফিসারও থাকবে, আর কেউ থাকবে না। অসাধারণ দাবি, এই দাবিটা নির্বাচন কমিশনের মানা উচিত। আরো অনেকগুলো দাবি আছে। পোলিং অফিসারদের মধ্যে 50% রাজ্য, 50% কেন্দ্রীয় সরকারি কর্মী রাখতে হবে, বুথে আধা সামরিক বাহিনী রাখতে হবে, অনেক কিছু আছে। ওয়েব ক্যাম্প চালু রাখতে হবে, প্রত্যেকটা ওয়েব ক্যাম্পে প্রত্যেকটা রাজনৈতিক দলকে দেখার সুযোগ দিতে হবে, যাতে কোনো বুথে সিসিটিভির ফুটেজ যদি দেখতে না পাই সেই বুথে নতুন করে ভোট করাতে হবে।
ভালো একটা অনেক কিছু করা হয়েছে, ভোট গণনার দাবি তোলা হয়েছে, গণনা যেন শুধু জেলা বা মহকুমা শহরে হয়, বিজেপির প্রত্যেকটা দাবি অসাধারণ লেগেছে আর কি। রাজ্যের তরফ থেকে নতুন যিনি রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন সেই আইনজীবী মেনকা গুরুস্বামী কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলছেন নাম বাদ পড়া ভোটারদের হয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাদের নাম বাদ চলে গেছে। কোথায়? কলকাতায় তো লাখ লাখ ভোটারের নাম বাদ চলে গেছে, তাদের কাউকে তো আমি তৃণমূলের মঞ্চে দেখলাম না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে তো 50,000-এর উপর নাম এমনিতেই বাদ চলে গেছে, কই কাউকে তো দেখছি না। এই লাখ লাখ ভোটারের নাম যে বাদ চলে গেছে, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন, ভোটাররা কোথায়? মেনকা গুরুস্বামী দৃষ্টি আকর্ষণ করেছেন, খুব ভালো। আপাতত মহা গুরুত্বপূর্ণ বৈঠক চলছে পশ্চিমবঙ্গে, আপনারা জানেন সোম মঙ্গল দুদিনের কমিশনের ঠাসা কর্মসূচি। জ্ঞানেশ কুমার প্রত্যেককে বলে দিয়েছেন কাজ না করলে পরবর্তীকালেও শাস্তি পেতে পারেন, এমন জায়গায় আপনাদের শাস্তি হবে, সেখান থেকে আপনাদের কিছু করার থাকবে না, সরকারি কর্মচারীদের প্রত্যেককে জানিয়ে দিয়েছেন। এদিকে কমিশনার ফুল বেঞ্চ নিয়ে এসছেন, তাদেরকে বিক্ষোভ দেখিয়ে দিয়েছে। কালীঘাটের মন্দিরে পুজো দিতে গেছে, কালো পতাকা নিয়ে বিক্ষোভ। এয়ারপোর্ট থেকে বেরিয়েছে, কালো পতাকা নিয়ে বিক্ষোভ। তৃণমূলকে বলছে, ওই যেভাবে তৃণমূল লোককে মিথ্যা কথা বলে, সাধারণ মানুষের বিক্ষোভ, সাধারণ মানুষের খেয়ে দেয় কাজ নেই, নির্বাচন কমিশনকে বিক্ষোভ দেখাতে হবে। তোলামলিরা এসে বিক্ষোভ দেখিয়ে চলে গেছে। মিথ্যা কথা বলে দলটা আর কিছু রইল না, যেমন দল তেমনি প্রশাসন, মিথ্যা আর ঢপ ছাড়া কিচ্ছু নেই। এই যে দেখলেন না গতকাল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে দিয়ে প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য বললো যে রাষ্ট্রপতি এখন দাঁড়িয়ে আছে, প্রধানমন্ত্রী বসে আছে। ঘটনা ঘটেছিল কি, ভিডিওতে পরিষ্কার হয়ে গেল। লালকৃষ্ণ আদবানির বাড়িতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দুজনা স্বয়ং গেছিলেন, আরো অনেক পদাধিকারী ছিলেন। তারা লালকৃষ্ণ আদবানিকে 31শে মার্চ 2024 ভারত রত্ন দিতে গিয়েছিলেন। রাষ্ট্রপতির আলাদা বসার জায়গা ছিল, প্রধানমন্ত্রীর আলাদা বসার জায়গা ছিল, এবং অন্যান্য ডিগনিটরি তাদের পদমর্যাদা অনুযায়ী আলাদা বসার জায়গা ছিল। লালকৃষ্ণ আদবানির শরীর খুব খারাপ, বয়সজনিত কারণে তিনি মোটামুটি কথাবার্তা বলেননি, চুপচাপ বসেছিলেন। ভারতরত্ন গ্রহণ করলেন, রাষ্ট্রপতির আলাদা সিংহাসন পরিষ্কার দেখা যাচ্ছে। আর পিসি ভাইপো দেখালো রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে, প্রধানমন্ত্রী বসে আছে। মিথ্যা ঢপ ছাড়া এই দলটা, তাদের প্রশাসনের কিচ্ছু নেই। প্রতিদিন মিথ্যা ধরা পড়ে যাচ্ছে ভিডিওতে, প্রত্যেক দিন মিথ্যা ছাড়া পিসি ভাইপোর কিচ্ছু নেই। কারণ বাংলার মানুষ কত তাড়াতাড়ি বুঝতে পারে সেটা এখন দেখার। জ্ঞানেশ কুমার আরো অনেক কিছু বললেন। ডিএম, এসডিও, বিডিওদের পরিষ্কার জানিয়ে দিলেন যে আপনারা বিভাগীয় তদন্তের মুখে পড়বেন। যদি কেউ ভেবে থাকেন এখন কোন রকমের কাজটা জোরাতালি দিয়ে তৃণমূলের হয়ে চালিয়ে দিই, তারা পরবর্তীকালে ঝামেলায় পড়বেন। এবং কমিশন পরিষ্কার বলছে, ইচ্ছাকৃতভাবে এই ভোটার তালিকা সংশোধনের কাজে যদি কেউ গড়মিল করেন, গাফিলতি প্রমাণ হয়, এমন জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে, সেখান থেকে ফেরার সুযোগ থাকবে না। ডিএমদের কানে গেছে কি? এসডিওদের কানে, বিডিওদের কানে গেছে কি? এডিএমদের কানে গেছে কি? এমন জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে, আর ফেরার পথ থাকবে না। চাকরিও চলে যাবে, ফ্যাপা করে ঘুরে বেড়াবেন, তৃণমূল দেখবে না যারা তৃণমূলের হয়ে ভোটার তালিকায় এইরকম গড়মিল করলেন। আমি দেখতে চাই, আমরাও দেখতে চাই জ্ঞানেশ কুমার কতটা ব্যবস্থা নেন। তৃণমূল বলছে জ্ঞানেশ কুমার মেজাজ হারিয়েছে। তো কিভাবে মেজাজ হারালো? চন্দ্রিমা অতিরিক্ত তর্পণী করতে গেছিলেন, তিনি ভেবেছেন পার্টির মিটিং হচ্ছে, চিৎকার করতে শুরু করেছিলেন। তাকে জ্ঞানেশ কুমার বলে দিয়েছেন ডোন্ট শাউট, চুপ করে বসুন। এখন চন্দ্রিমাকে যদি চুপ করিয়ে দেয়, তাহলে তো সে বাইরে আছে চেঁচাবি। কি বললেন বাইরে আছে চন্দ্রিমা ভট্টাচার্য, দেখুন আপনারা। যেমন প্রতিবার উনি একাই বলেন, উনি একাই বললেন, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে বললেন আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, চেঁচাচ্ছেন, সুপ্রিম কোর্টে গেছেন, আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি, সুপ্রিম কোর্টে গেছেন। তারপরে সুপ্রিম কোর্টে যখন সব কিছু আছে, আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে নাকি? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। এবং যারা ফর্ম 7 দিচ্ছে, আমি ধরুন বলছি ফিরহাদ হাকিমের নাম থাকবে না, তাহলে দায়িত্বটা কার প্রমাণ করার? ওনাস আমার ওপর নির্ভর করে, সেটা রাজীব কুমার বলেছেন। কিন্তু সেই ওনাস হচ্ছে ওকে গিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ও বেঁচে আছে কি ও ডিলিট হওয়া উচিত নয়। তো এগুলো উত্তর দেবেন না? ও তো সব সুপ্রিম কোর্টে আছে। তো সব সুপ্রিম কোর্টে আছে, তো আমাদের ডাকলেন কেন? আজকে আমরা কি করতে এলাম তাহলে? কি ভাবছেন এই নির্বাচন কমিশন শুধু রাজ্যের পুলিশ প্রশাসনকেই ঠুকলো, আর কাউকে ঠকেনি? কেন্দ্রের সংস্থাগুলো টক্কর খেয়েছে আজকে নির্বাচন কমিশনের কাছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এবং আয়কর বিভাগ আইটি, তাদের প্রতিনিধিদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জ্ঞানেশ কুমার।
পরিষ্কার রিজার্ভ ব্যাংক এবং রেভিনিউ ইন্টেলিজেন্স আয়কর বিভাগের কর্তাদের পরিষ্কার বলে দিয়েছেন আপনারা সক্রিয় ভূমিকাহীন, ভোটে কিচ্ছু করছেন না আপনারা। এই যে আবগারি দপ্তরকে, এক্সাইজ ডিপার্টমেন্টকে হুঁশিয়ারি দিয়েছেন যে মদের উৎপাদন যেন বৃদ্ধি না পায়, সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ নজর দিতে হবে। মদের উৎপাদন বৃদ্ধি না পায়, ওরে বাবা রে বাবা। আর ভোটের সময় 2-3 মাস যদি মদের বিক্রি কমে যায় তাহলে তো পিসিমণি পথে বসে যাবে, এতগুলো ভাতা কি করে দেবে? সঙ্গে সঙ্গে খেপেও গেছেন পিসিমণি, মদের বিক্রিতে হুঁশিয়ারি দিচ্ছে জ্ঞানেশ কুমার। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আপনারা। অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে, শুধু এখন অ্যাকশন নেবে তা নয়, যদি ওনার কথা না শোনে, মানে ভ্যানিশিং পাউডার। মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবেন, মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে, আগে সেটা ঠিক করুন, তারপরে বাংলার অফিসারদের থ্রেট করবেন, বাংলার মানুষকে থ্রেট করবেন। চন্দ্রিমাকে ঘাড় ধাক্কা, বিনীত কুমারকে বকুনি দিয়েছেন, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় খেপে গেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পরিষ্কার দুঃসাহস ভালো নয়, মে মাসের পর চেয়ার থাকবে তো। কেয়া ঘোষ বিজেপির মুখপাত্র বলছেন যে এই মহিলা কার্ড খেলতেই চন্দ্রিমা ভট্টাচার্য ওখানে গিয়েছিলেন, আদতে এমন কিছুই ঘটেনি। কি বললেন কেয়া ঘোষ দেখুন আপনারা। আসলে এই মহিলা কার্ডটা খেলার জন্যই তো চন্দ্রিমা গেছিলেন। মমতা ব্যানার্জি এই মহিলা কার্ড, আর তো হাতে কোনো অস্ত্র নাই, সব অস্ত্র ভোতা হয়ে গেছে। এখন এই মহিলা কার্ড, শিশু কার্ড, এসসি কার্ড, এসটি কার্ডও খেলতে পারবে না, কারণ যে অসভ্যতামি দেশের মহামহিম রাষ্ট্রপতির সঙ্গে করেছে। এখন এই মহিলা কার্ড খেলতে গিয়ে খেলার জন্য চন্দ্রিমাকে পাঠিয়েছিল। এই হচ্ছে এখনকার অবস্থা। জ্ঞানেশ কুমার কিন্তু স্বীকার করে দিয়েছেন এই রাজ্যে এসআইআর ঠিকঠাক হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মীরা এই রাজ্যে এসআইআর ঠিকঠাক করতে পারলো না। তাহলে আপনার দপ্তর কি করলো? আপনার দিল্লি থেকে কন্ট্রোল না করে যদি এখানকার কন্ট্রোল করতে দিতেন মুখ্য নির্বাচনী আধিকারিকদের, তারা অনেক বেশি ভালো এসআইআর করতে পারতো। এসআইআর যে ঠিকঠাক হয়নি সেটা তো সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে। এখন 60 লক্ষ নথি চেক হবে, যেটুকু আমাদের কাছে খবর ওই 25% এদের মধ্যে বাদ যাচ্ছে এখন অব্দি, মানে 15 লাখ বাদ যাবে। আর আগে ছিল ওই কত ছিল, আগে ওই 65 না 66 এরকম একটা সংখ্যা ছিল, 58 লাখ প্রথমে বাদ চলে গেছিল, তারপরে এই 5-6 লাখ আসেনি, আর আপনারা লাখ দেড়েক মতন বাদ দিয়েছিলেন। মানে মোটামুটি ওই 2 লাখ আর ওই 58 আর কি 63, 64, 65 সংখ্যাটা দাঁড়াচ্ছিল। 2 লক্ষ আবার এক্সট্রা যোগ হয়েছে, নতুন ফর্ম ফিল আপ হয়েছে, ফলে ওই 65 প্লাস যদি এই 15 ধরি ওই 80 মতো দাঁড়াচ্ছে বাদ যাবে যদি পুরোটা ধরা হয়। সেটা তো কিছুই নয়, মিনিমাম 1,10,00,00,000 নাম বাদ যাওয়া উচিত ছিল, তবে বুঝতে হবে এই রাজ্যে এসআইআর ঠিকঠাক হয়েছে। যে যেমন পেরেছে মৃত ব্যক্তির নাম তুলে দিয়েছে, কত প্রমাণ নেবেন? এখন জ্ঞানেশ কুমার বলছেন এই রাজ্যে এসআইআর ঠিকঠাক হলো না। এটা তো আমি কতদিন আগে থেকেই বলে দিয়েছি। কিন্তু ভোটের দিন আপনি যেগুলো কথা দিলেন, ভোটের দিন কি কি হবে, ঠিক 2011-র মতন ভোট হবে। সিপিএম এর ক্যাডারদের যেমন ট্যাপও করতে দেওয়া হয়নি, তৃণমূলের এই লুঙ্গি বাহিনী এবং অন্যান্য গুন্ডা বাহিনীকে যে ট্যাপও করতে দেওয়া হবে না 2026-এ, এরা যেটা আপনি ঘোষণা করলেন সেটা রাখতে পারবেন কি? আমাদের নজর থাকবে সেদিকে যে এই রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় কিনা। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। জেনে রাখবেন, বাংলা বেকারদের সাথে আছে, বাংলা হকারদের সাথে আছে, বাংলা রিক্সাওয়ালার সাথে আছে, বাংলা সঙ্গীতজ্ঞদের সাথে আছে, বাংলা টেলিউডের সাথে আছে, টলিউডের সাথে আছে, শিক্ষার সাথে আছে, সংস্কৃতির সাথে আছে, সম্প্রীতির সাথে আছে। সব কিছু সুরক্ষিত থাকবে। সব রাজ্যের মানুষ বাংলায় নিশ্চিন্তে ঘুমোতে যান, কেউ আপনাদের ডিস্টার্ব করবেন না। এটা আমাদের সোনার বাংলা। আরো একটা জিনিস নজর থাকবে, আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে আদৌ রাষ্ট্রপতি শাসনে ভোট হয় কিনা। 60 লক্ষ নথি যাচাই করে ভোট করাতে হলে রাষ্ট্রপতি শাসন জারি করেই ভোট করাতে হবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এমন অনেক ঘটনায়, বিশেষ করে ভোটার তালিকা সংশোধন নিয়ে এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।